So, hello friends, welcome to our channel that is Eduron Learning. আর আজকে আমরা চলে এসেছি আমাদের প্রথম ক্লাস, যেটি হচ্ছে আমাদের ভারতের প্রস্তর যুগ অর্থাৎ স্টোন এজ অফ ইন্ডিয়া বা স্টোন এজ ইন ইন্ডিয়া। ভারতের যে প্রস্তর যুগ সেই সম্পর্কেই আমরা আলোচনা করবো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। তো যারা যারা চ্যানেলে নতুন এসছো, আমি তোমাদের সান্নিক স্যার। আমি তোমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রি সিরিজ পড়াতে চলেছি টোটালি ফ্রি অফ কস্ট। যারা যারা চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার চ্যানেলের আপডেটগুলো তোমরা পেয়ে যেতে পারো। তো এইটি কাদের জন্য, এই ক্লাসটি কাদের জন্য অ্যাপ্লিকেবল লাগবে? ফর ইউপিএসসি, এসএসসি, রেলওয়েজ অ্যান্ড অল আর কম্পিটিটিভ এক্সামস। যেসব কম্পিটিটিভ এক্সামসে, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামসে যেখানে এনসিআরটিকে প্রাধান্য দেওয়া হয় প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামসে, তো সকল ধরনের এনসিআরটি যেখানে হিস্ট্রি অ্যাজ আ সাবজেক্ট হিসেবে আছে সব জায়গাতেই এটি অ্যাপ্লিকেবল। তো চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করা যাক। আমরা আজকে আমাদের কন্টেন্টগুলি কি কি, আমাদের আজকে কন্টেন্টগুলি আমরা বা বিষয়সূচিগুলি আমরা পড়বো। তো প্রথমেই আমরা দেখতে পারবো ইন্ট্রোডাকশন টু প্রিহিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগের পরিচয় সম্পর্কে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা আলোচনা করব প্যালিওহিস্টোরিক এজ রিভিউ, অর্থাৎ পুরাপ্রস্তর যুগ, এবং এর সম্পর্কেই একটু সংক্ষেপে বিবরণ আলোচনা করব। যতটা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ততটাই পড়াবো, কম বেশি কিছুই পড়াবো না, চিন্তা নেই, এক্সাম ওরিয়েন্টেডই পড়াশোনা হবে এখানে। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর যেটা পড়বো হচ্ছে লোয়ার প্যালিওলিথিক এজ, অর্থাৎ নিম্ন প্রস্তর যুগ। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমার এই কন্টেন্টগুলো কিন্তু বাইল্যাঙ্গুয়াল, তোমরা দেখতেই পাচ্ছ, বাংলা এবং ইংলিশ। অর্থাৎ যারা এমনও অনেকে আছো যে ইংলিশে এক্সাম দেবে এবং কিন্তু পড়বে বাংলায়, যেমন এরকম অনেক স্টুডেন্ট আছে, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই সাফিসিয়েন্ট। এবং যারা ভাবছো যে না বাংলাতেই স্যার এক্সাম দেবো, সেক্ষেত্রেও তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা পড়বো মিডিল প্যালিওথিক এজ, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে। এরপরে আমরা চলে আসি উচ্চ প্রস্তর যুগ বা আপার প্যালিওথিক এজ। তারপরে আছে হচ্ছে মেসোলিথিক এজ, তারপরে আছে হচ্ছে নিওলিথিক এজ, অ্যান্ড দেন লাস্টে আমরা ইম্পর্টেন্ট সাইটস অফ কম্প্যারিজন, অর্থাৎ আমাদের যে এই এজের গুরুত্বপূর্ণ কিছু স্থান সম্পর্কে আমরা আলোচনা করব। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ এক্সাম ফোকাস ওরিয়েন্টেডের, এখানে আমি লিখেই দিয়েছি যে দিস প্রেজেন্টেশন কভার্স অল এসেনশিয়াল টপিকস অফ আর এস শর্মাস এনসিআরটি ফর ইউপিএসসি, এসএসসি, রেলওয়েজ অ্যান্ড স্টেট পিসিএস এক্সাম অলসো। আর এস এক্সাম এনসিআরটি থেকে ইউপিএসসি, এসএসসি এবং রেলওয়ে এবং অন্যান্য যে সকল আমাদের রাজ্য পিএসসি যে সার্ভিসগুলো, পাবলিক সার্ভিস কমিশনের সবকটা এক্সামের জন্যই খুব এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। তো ক্লাসে আমরা শুরু করি। তো প্রথমেই আমরা পড়বো হচ্ছে প্যালিওলিথিক এজ সম্পর্কে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা স্টোন এজকে মূলত 3 ভাগে ভাগ করি: পুরোপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং হচ্ছে নব্যপ্রস্তর যুগ। তো আমরা দেখি প্রথমে আছে কি ইন্ট্রোডাকশন অফ দ্য প্রিহিস্টোরিক পিরিয়ড, অর্থাৎ ঐতিহাসিক যুগের, প্রিহিস্ট্রিক পিরিয়ড অর্থাৎ হচ্ছে ঐতিহাসিক যুগের পরিচয় সম্পর্কে আমরা পড়বো, প্রাগৈতিহাসিক যুগের। তো প্রথমেই আমাদের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য প্রিহিস্টোরিক পিরিয়ড, এটা আমাদের জানা দরকার। তো আমরা অ্যাজ আ ডেফিনেশন যদি দেখতে চাই, যে পিরিয়ড বিফোর রিটেন রেকর্ডস, অর্থাৎ কোনো লিখিত রেকর্ডের আগেকার সময়কাল, অর্থাৎ এমন একটা সময় যেই সময় কিন্তু কোনো লিখিত রেকর্ড পাওয়া যায়নি, মাইন্ডেড। আচ্ছা, এই সময়কার স্টাডি মেথড কি ছিল, অর্থাৎ কি থেকে আমরা এখানকার সময়কার বা সমসাময়িক জিনিসপত্র জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি হচ্ছে আর্কিওলজিক্যাল এভিডেন্স, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক প্রমাণ, যেগুলি মাটি খুঁড়ে আমরা পেয়েছি, আমরা মিন্স আমাদের প্রত্নতাত্ত্বিকেরা। এখান দিয়ে আমরা কি কি পেয়েছি? টুলস পেয়েছি, পটারি পেয়েছি, বোনস, কেফ পেন্টিং অর্থাৎ হচ্ছে গুহা চিত্র, টুলস, বিভিন্ন সরঞ্জাম, মেনলি মোস্ট অফলি এখানে আমরা পাথরের সরঞ্জামই পেয়েছি। এছাড়াও পটারি অর্থাৎ মৃৎপাত্র, অর্থাৎ মাটির যে সকল পাত্র। এছাড়াও হাড়, কিসের হাড় পেয়েছি আমরা? বিভিন্ন পশুর হাড় সেই সময়কার, এবং এছাড়াও সেই সময়কার মানুষের হাড়, সেগুলোও কিন্তু আমরা পেয়েছি। আমরা দেখতে পারি যে ওই সময় কিন্তু সাধারণত মানুষজনদের মৃত্যুর পর দাহ কিন্তু করা হতো না, মাটিতে কবর দেওয়া হতো, ঠিক আছে। তো সেখান থেকেই কবরে আমরা হাড়টি পেয়েছি, এবং ওই হাড় থেকেই আমরা সেই সময়কার মানুষের গড় উচ্চতা সম্পর্কে পেয়েছি, মানে একটা অ্যাপ্রক্স ধারণা করতে পেরেছি, তাদের শারীরিক কাঠামো সম্পর্কে জানতে পেরেছি। এছাড়াও আমরা তোমাদের
কি বলে মানে মাটির কবরে দেওয়া অনেক কিছু এমনও জিনিস তখন আমরা দেখব যেগুলো তারা বিশ্বাস করতেন যে মরার পরেও বা কোনো মানুষ মারা যাওয়ার পরেও তাদের মানে তারা আর কি ভাবতেন যে তাদের প্রয়োজনীয় জিনিস হিসেবে অনেকে কিছু সোনার দানা অনেক কিছু দিত, তো সেইগুলো সম্পর্কেও এখানে আছে। হুম। তো থ্রি এজ সিস্টেম, তো আমি প্রথমেই বললাম যে এখানে এজ সিস্টেম অর্থাৎ থ্রি যুগ ব্যবস্থা। এজ সিস্টেম তিনটি কি কি? প্রথমে হচ্ছে স্টোন এজ, তারপরে হচ্ছে ব্রোঞ্জ এজ, তারপরে হচ্ছে আয়রন এজ। টাইম পিরিয়ড গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যদি এজ সম্পর্কে প্রথমে বলি, স্টোন এজ, ব্রোঞ্জ এজ এবং আয়রন এজ। স্টোন এজের আমরা প্রস্তর যুগের আমরা দেখি হচ্ছে 2 লক্ষ বছর আগে থেকে, 2 লক্ষ বছর সময় থেকে 2000 বিসি পর্যন্ত, অর্থাৎ 2000 বিসি, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট। হুম। 2 লক্ষ থেকে, আচ্ছা তাহলে যদি আমরা যদি এখানে একটা এরকম একটা টেবিল করি, লাইক, ঠিক আছে, তো আমরা সাপোজ এটাকে ধরলাম হচ্ছে এক second। তো আমরা এই দাগটাকেও যদি মান্যতা দিই, এই দাগটাকে যদি আমরা 2 লক্ষ বছর ধরি, 2 মিলিয়ন, ওকে, 2 মিলিয়ন এজ থেকে আমরা যদি এই জায়গাটায় আসি, এটাকে আমরা কত ধরবো? 2000 বিসি, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের টাইম পিরিয়ডটা কি দেখতে পাচ্ছি? আমাদের এইটুকু যে টাইম পিরিয়ড, এটুকুকে আমরা কি বলতে পারি? স্টোন এজ বলতে পারি অনায়াসে। হুম। এরপর আসে হচ্ছে আমাদের ব্রোঞ্জ এজ। আচ্ছা, আমাদের এবার ব্রোঞ্জ এজের টাইম পিরিয়ডটা কিন্তু দেখতে হবে। আমরা কি দেখছি এখানে টাইমটা? এটা তো ফার্স্টে গেল, আমরা দেখতে পাচ্ছি 3300 বিসি থেকে 1200 বিসি। অর্থাৎ আমরা এখানে কিন্তু বুঝতে পারছি যে স্টোন এজ চলাকালীন, মানে এমন কিন্তু হয়নি যে 2000 বিসি অব্দি আসলো, 2000 বিসি পরের রাত থেকেই আমরা ব্রোঞ্জ খুঁজে পেয়েছি, চলো আজকে থেকেই শুরু হলো ব্রোঞ্জ যুগ। আমরা কিন্তু ব্রোঞ্জ পাওয়ার পরেও পাথরের ব্যবহার করেছি। কেন করেছি? এটা একটা প্রশ্ন আসতেই পারে। কারণ আমরা তো ঠিক ব্রোঞ্জ আমরা ধরো খুঁজে পেয়েছি, কিন্তু আমরা তো ব্রোঞ্জের ব্যবহার জানি না যে ব্রোঞ্জটাকে আমরা কিভাবে কি করলে কিভাবে কাজে লাগাতে পারবো, তাই না? তো সেটাও বুঝতে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্রক্স কতদিন প্রায় সময় লাগছে? অনেকটা বছর সময় লাগছে, তাই না? প্রায় আমরা এখানে 2 3 13 তোমার অনেকটা বছরের সময় আমরা এখানটায় দেখতে পাচ্ছি। 3300 বিসি থেকে এখানে হচ্ছে 2000 বিসি, তাই না? তো আমরা যদি এবার এই জায়গাটা থেকে আবার একটা লাইন করি, তো এইটা গেল হচ্ছে 2000 বিসি, তাই তো? তাহলে আমাদের এটা কত হচ্ছে? 3300 বিসি, মানে আমাদের লাইনটা এইখানটায় পড়বে। তো আমরা এখানে 3300 বিসি আমরা অনায়াসে বলতে পারি। আচ্ছা, এখান থেকে আবার কতটা? এখান থেকে আছে হচ্ছে 1200 বিসি। বোঝা গেল না গেল না? তাহলে আমরা কি করছি এই কাজ চলাকালীনটা? তাহলে এইটা হচ্ছে আমাদের কিসের লাইন? স্টোন এজ। আচ্ছা, এটা আমাদের কিসের লাইন? ব্রোঞ্জ এজ। আচ্ছা, ঠিক আছে, এবার আমাদের আসে হচ্ছে আয়রন এজ। আয়রন এজটাকে আমরা কিরকম বলতে পারি? এই 1200 বিসি থেকেই, আমি আর লাইন করলাম না, এই 1200 থেকেই 600 বিসি পর্যন্ত। আচ্ছা, মূলত কিন্তু আমরা একটা আনুমানিক ব্যাখ্যা করে চলি যে 1000 বিসি থেকেই কিন্তু মানে 1000 বিসিতেই হচ্ছে লৌহের বা আয়রনের ইনভেনশন হয়েছে, এবং সেখান থেকেই আমরা লোহা, যাই হোক আমরা এখানে পড়ছি 1200 বিসি থেকে। তাহলে স্টোন এজ আমরা কোথা থেকে পড়ছি? 1200 বিসি থেকে 600 বিসি। তাহলে এটাকে আমরা কি করছি? স্টোন এজ, সরি 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 সরি, এটাকে আমরা পড়বো হচ্ছে আয়রন এজ। হুম, এটাকে আমরা আয়রন এজ হিসাবে পড়বো। আর একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি করবো? আয়রন এজ। তাহলে বোঝা গেল এইটুকু টাইম পিরিয়ড হচ্ছে আয়রন এজ।
এবার এটুকু টাইম হচ্ছে স্টোন এজ, এবং এইটুকু টাইম হচ্ছে অর্থাৎ 3300 থেকে 2000 হচ্ছে আমাদের হচ্ছে ব্রোঞ্জ এজ। তাহলে এইটুকু আশা করি সকলের ক্লিয়ার হলো। আচ্ছা, এবার হচ্ছে আমরা তাহলে প্রথম আমরা এবার কি নিয়ে পড়বো, এটা তো ইন্ট্রোডাকশন পড়লাম, প্রথমে আমরা পড়বো হচ্ছে স্টোন এজ। তো স্টোন এজের হচ্ছে আবার তিনটি ভাগ, এই যে পাথর ভাগ হচ্ছে আবার তিনটি ভাগ। প্রথম হচ্ছে পুরাপ্রস্তর যুগ অর্থাৎ প্যালিওলিথিক এজ, এটাকে আবার ওল্ড স্টোন এজ হিসাবেও বলা হয়। এটা হচ্ছে 2 লক্ষ বছর থেকে 10,000 বিসি পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা এখানেও আরেকটা দেখতে পারি, এখানটায় একটু তেরচা ভাবে করলাম। স্টোনের যদি আমি এখান থেকে ধরি, 2 লাখ বছর থেকে এখানটায় করি 10,000 বিসি। হুম, 2 লক্ষ থেকে 10,000 বিসি পর্যন্ত এইটুকু আমাদের কি হচ্ছে প্যালিওলিথিক এজ বা পুরাপ্রস্তর। প্যালিওলিথিক বা পুরাপ্রস্তর এজ। এরপরে আমরা আসি, ধরো কালটা একটু চেঞ্জ করে নিই। এরপরে আসি হচ্ছে আমাদের মেসোলিথিক এজ। আচ্ছা, মেসোলিথিক এজের হচ্ছে সময়টা কি আছে, মেসোলিথিক এজের সময়টা হচ্ছে 10,000 থেকে 6,000, এই যে 10,000 থেকে এই 6,000 বিসি, এইটুকু টাইম পিরিয়ড হচ্ছে কি মেসোলিথিক অর্থাৎ মধ্যপ্রস্তর যুগ। এবার এই 6,000 থেকে এইটুকু হলো হচ্ছে 2,000 বিসি। এই যে মিডিল ফেজটা, এই ফেজটাকে আমরা বলবো হচ্ছে নিওলিথিক এজ। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো। অর্থাৎ এইটা হচ্ছে প্যালিওলিথিক হচ্ছে পুরাপ্রস্তর, মেসোলিথিক হচ্ছে মধ্যপ্রস্তর, এবং নিওলিথিক হচ্ছে নব্যপ্রস্তর। এই নব্যপ্রস্তর যুগের টাইম লাইনটা যদি আমরা দেখি 8,000 বিসি থেকে 2,000 বিসি পর্যন্ত, অর্থাৎ এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই 8,000 থেকে 2,000 বিসি, এইটুকু টাইম পিরিয়ড হচ্ছে মেসোলিথিক এজ। তাহলে বোঝা গেল যে মধ্যপ্রস্তর শুরু হতে হতেই নব্যপ্রস্তর শুরু হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা আমরা কি পয়েন্ট দেখে নিই। এখানে কি পয়েন্টটায় বলেছে যে স্টোন এজ আমাদের যে পাথরের যুগটা, ঠিক আছে, যেটাকে আমরা মূলত স্টোন এজ বলি। তো এই যে স্টোন এজ দ্য লংগেস্ট পিরিয়ড অফ দ্য ইন্ডিয়া হিউম্যান হিস্ট্রি, অর্থাৎ মানুষের অর্থাৎ মানুষের যে ইতিহাস, মানব ইতিহাসের, আচ্ছা, লাস্টিং ওভার দ্য 2 মিলিয়ন ইয়ার্স, অর্থাৎ 2 মিলিয়ন বছর ধরে। প্রস্তর যুগ মানব ইতিহাসের সব থেকে দীর্ঘ সময়কাল, 2 মিলিয়ন বছরেরও বেশি সময় এই প্রস্তর যুগ ছিল। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতেই পারে অ্যাজ এ এমসিকিউ হিসাবে বা অন্য কিছু হিসাবে, তখন এটাকে আমরা ডিল করব। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের প্রথম ভাগে ওটারই, যেটা হচ্ছে প্যালিওলিথিক এজ, তাই তো। প্যালিওলিথিক এজ অর্থাৎ হচ্ছে পুরাপ্রস্তর যুগ। আচ্ছা, এর ব্যুৎপত্তি কি বা এটিমোলজি, আচ্ছা, গ্রিক পেলিও কথার অর্থ হচ্ছে পুরনো, এবং হচ্ছে লিথিক অর্থাৎ হচ্ছে স্টোন, অর্থাৎ পেলিও প্লাস স্টোন, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে পুরনো, এবং হচ্ছে পাথর অর্থাৎ হচ্ছে পুরনো প্রস্তর যুগ বা পুরনো প্রস্তর। ঠিক আছে, পুরনো প্রস্তর বা পুরাপ্রস্তর যুগ। আচ্ছা, এর যদি আমরা টাইম পিরিয়ডটা দেখি, টাইম পিরিয়ডটা আমরা দেখবো হচ্ছে 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি পর্যন্ত। এটা আমরা আগেই দেখলাম। আচ্ছা, ক্লাইমেট, এখানকার আবহাওয়া কেমন ছিল, আইসের ছিল, এটা কিন্তু বরফের সময়, কোল্ড ওয়েদার, ওয়েদার খুব ঠান্ডা ছিল। গ্লেশিয়াস কভার্ড আর্থ, অর্থাৎ হিমবাহ, গ্লেশিয়াস কথার অর্থ হচ্ছে হিমবাহ, যেটা কভার করেছে আর্থকে, অর্থাৎ পৃথিবীকে এই গ্লেশিয়াস দ্বারা কিন্তু ঢাকা ছিল সেই সময়, বরফ যুগ, ঠান্ডা আবহাওয়া, হিমবাহ পৃথিবীকে ঢেকে দিয়েছিল। বোঝা গেল। এখানকার প্রধান ক্যারেক্টারিস্টিক্স গুলো কি ছিল, হান্টার গ্যাদারিং, অর্থাৎ
হান্টার কথার অর্থ হচ্ছে শিকারি, মানে শিকার করা, আর হচ্ছে খাদ্য সংগ্রহ, গ্যাদারিং। আচ্ছা, নো পটারি অর্থাৎ কোনো মৃৎপাত্র কিন্তু এখানে ছিল না। কোয়ার্ড সাইজ টুলস অর্থাৎ কোয়ার্ডসের সরঞ্জামগুলো, এগুলো কি আমরা আসছি। নো এগ্রিকালচার, কোনো কৃষি ছিল না এখানে। কেভস রক শেল্টার্স অর্থাৎ গুহা বা পাথরের আশ্রয় নিত তারা। ফায়ার ডিসকভার ল্যাটার অর্থাৎ পরবর্তীকালে আগুনের আবিষ্কার, এখনো কিন্তু আগুনের আবিষ্কার হয়নি। ঠিক আছে। আচ্ছা, আর্ট এভিলেশনে কি ছিল, সরি আর্ট এভিডেন্স অর্থাৎ শিল্প প্রমাণ কি ছিল। কেভ পেন্টিং অ্যাট ভীমবেটকা, ভীমবেটকা গুহা আছে কোথায়, এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহায়। শো হান্টিং সিন, সেখানে কিন্তু গুহায় আমরা হান্টিং এর সিন দেখতে চাই, এছাড়াও অ্যানিমেল, হিউম্যান ফিগার, এগুলোও কিন্তু আমরা দেখতে পাই এখানে। আচ্ছা, এবার আসি হচ্ছে প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজের কিছু টুলস দেখে নিই, অর্থাৎ এখানে এই যে চপার কিন্তু ব্যবহার হতো, দেখছো তোমরা কিভাবে চপার গুলো, ঠিক আছে। আচ্ছা, এছাড়া হ্যান্ড অ্যাক্স, হাত কুঠার যেগুলো আর কি, এছাড়াও ক্লিভার, ঠিক আছে। চপার, হ্যান্ড এক্স, ক্লেভার, এখানে ছবি আমি দিয়ে দিয়েছি, এই ছবিগুলো অবশ্যই তোমরা দেখবে যাতে বুঝতে পারছো। আচ্ছা, এবার যে এই প্যালিওলিথিক এজ এর আবার তিনটি ভাগ ছিল, একটা হচ্ছে লোয়ার প্যালিওলিথিক, একটা মিডল প্যালিওলিথিক, একটা হচ্ছে আপার প্যালিওলিথিক। লোয়ার প্যালিওলিথিকের টাইম লাইনটা হচ্ছে 5 লক্ষ থেকে 1 লক্ষ বিসি পর্যন্ত, মিডিল হচ্ছে 1 লক্ষ থেকে 40,000, আপার হচ্ছে 40,000 থেকে 10,000 বিসি। এটাকেও আমি একটা টাইম লাইন দেখিয়ে দিই কেমন। আচ্ছা, তো এখানে আমরা শুরু করবো হচ্ছে 5 লাখ থেকে। এই 5 লাখ থেকে হচ্ছে এবার হচ্ছে 1 লাখ বিসি। এইটুকু টাইম পিরিয়ড হচ্ছে কি লোয়ার প্যালিওলিথিক এজ। এই কালারটা নিই, বাহ দারুণ লাগছে তো কালারটা। এইটুকু সময় হচ্ছে লোয়ার প্যালিওলিথিক অর্থাৎ নিম্ন প্রস্তর যুগ, ঠিক আছে। এরপরে আসে হচ্ছে আমাদের মিডিল প্যালিওলিথিক। মিডিল প্যালিওলিথিকের হচ্ছে 1 লক্ষ থেকে 40,000 পর্যন্ত। এবার এইটুকু হচ্ছে মিডিল প্যালিওলিথিক। আবার একটা কালি চেঞ্জ করি আমরা, কি কালি নেওয়া যায়, এটা নিই। ঠিক আছে, এটা হচ্ছে মিডিল প্যালিওলিথিক। এবার 4 লক্ষ থেকে হচ্ছে 10,000 পর্যন্ত, সরি 40,000 থেকে 10,000, এইটুকু টাইম পিরিয়ডকে কি বলবো, আপার প্যালিওলিথিক এজ। টাইমগুলো একটু মাথায় রাখবে, কারণ অ্যারাউন্ড এখানে দেখো হুবহু কিন্তু টাইম লিখতে হবে না। এবার তোমরা যদি 10,000-এর জায়গায় 9,000 লেখো তাতেও কোনো সমস্যা নেই অবশ্য, ঠিক আছে, কিন্তু তোমরা চেষ্টা করবে যেন প্রায় সেম যাওয়া। হুম, পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, লোয়ার প্যালিওলিথিক এজ। হুম, তো আমরা প্রথমে এটা দিয়েই শুরু করি, লোয়ার প্যালিওলিথিক এজ অর্থাৎ 5 লক্ষ থেকে 10,000 বিসি, যেটা হচ্ছে নিম্ন পুরাপ্রস্তর যুগ। এখানে হচ্ছে হিউম্যান স্পিসিস অর্থাৎ মানব প্রজাতি আমরা দেখতে পাই, যেমন হচ্ছে হোমো হাবিলিস, ফার্স্ট টুল মেকার্স অর্থাৎ এরাই প্রথম টুল বা প্রথম সরঞ্জাম নির্মাণ করে। এবার হচ্ছে হোমো ইরেক্টাস। আমরা যদি বাংলা মিডিয়ামের ক্লাস 6-এর বই পড়ি, আমাদের প্রথমেই হচ্ছে প্রথম চ্যাপ্টার, মানে চ্যাপ্টার নাম্বার 2 আর কি, সেখানেই আমরা দেখতে পারবো এপ, কিভাবে মানুষের জন্ম, এপের পরে অস্ট্রালোপিথেকাস, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, দেন হোমো সেপিয়েন্স। এই এই কিন্তু এই স্পেসিফিক্যালি এই টার্মটা কিন্তু আমরা দেখতে পাবো। আশা করি তোমাদের সকলেরই এই জায়গাটা ক্লিয়ার আছে, তাই আমি আর এটার ডেপথে গেলাম না, ঠিক আছে। এবার এখানে দেখতে পাবো আপরাইট ওয়াকিং, অ্যাডভান্স টুল অর্থাৎ সরল চলন এবং উন্নত সরঞ্জাম এখানে ব্যবহার হয়েছে। টুল টাইপস, এখানে সরঞ্জাম কি কি প্রকার, এখানে প্রথমে হচ্ছে হ্যান্ড অ্যাক্স অর্থাৎ হাতুড়ি, হাতুড়ি যেটা আর কি বলি, পিয়ার শেপড ডিফিকাল্ট টুলস ফর কাটিং, ডিগিং অ্যান্ড স্কিনিং। আচ্ছা, ক্লিভার্স, ক্লিভার্স কি বোর্ড কাটিং এজ ফর বাশরিং অ্যানিমেলস, ঠিক আছে। চপার্স, চপার মানে জানোই নিশ্চয়ই কি,
হেভি ডিউটি টুলস ফর দ্য ব্রেকিং বোনস। কোর টুলস মেড ফর লার্জ স্টোন বুকস, লার্জ স্টোন থেকে কোর টুলে আসে, দেন ওটাকে আবার ভাগ হয়। ঠিক আছে। টু ট্র্যাডিশনাল, দুটো ঐতিহ্য কি কি? আচ্ছা, আচুলিয়ান ট্র্যাডিশন আর আচ্ছা সোয়ানিয়ান ট্র্যাডিশন। এগুলো কি? একটা হচ্ছে হাতুড়ি ক্লিভার সংস্কৃতি অর্থাৎ হ্যান্ডএক্স ক্লেভার কালচার, যেটা হচ্ছে আফ্রিকা, ইউরোপ, এশিয়া এইসব অঞ্চলে পাওয়া গেছে। আর একটা হচ্ছে চপার কাটা সরঞ্জাম, চপার চপিং টুলস আর কি যেটাকে বলে, সিওয়াল হিলসে যেগুলো পাওয়া যায়। আচ্ছা, প্রধান প্রধান স্থানগুলো কি কি, মানে কোথা থেকে এইগুলো পাওয়া গিয়েছে? প্রথম হচ্ছে সোয়ান ভ্যালি, যেটা হচ্ছে পাঞ্জাব, বর্তমান পাকিস্তান পাঞ্জাবের যেটা আর কি সেখানে। ভীমবেটকা, ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশে। আচ্ছা, আটিরামাপাক্কাম, সেটা হচ্ছে তামিলনাড়ু। আচ্ছা, দিদওয়ানা, দিদওয়ানা হচ্ছে রাজস্থান। বেলান ভ্যালি উত্তরপ্রদেশ। হুঁসগি, হুঁসগি উপত্যকা যেটা হচ্ছে কর্ণাটকা। আর একটা হচ্ছে পাইসরা, পাইসরা হচ্ছে বিহার। বোঝা গেল? এবার আমরা আসি হচ্ছে মিডিল প্যালিওলিথিক এজে। মিডিল প্যালিওলিথিক এজ কি? কালারটা চেঞ্জ করে দিই। কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়? আচ্ছা, মিডিল প্যালিওলিথিক এজ 1 লাখ থেকে 40,000 বিসি, মধ্যপুরাপ্রস্তর যুগ যাকে বলা হয়। এখানকার কি ডেভেলপমেন্ট হচ্ছে, প্রধান উন্নয়নগুলো হচ্ছে আর্লি হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্সের কথা বললাম, এটা আর্লি অর্থাৎ ইমার্জেন্ট, অর্থাৎ প্রাথমিক হোমোসেপিয়েন্সের যে আবির্ভাব সেটা কিন্তু এই মিডিল প্যালিওলিথিক এজেই দেখা যায়। ফার্স্ট এভিডেন্স অফ দ্য ফায়ার ইউজ, এইখানে আগুনের প্রথম ব্যবহার কিন্তু মেলে কোথায়? মিডিল প্যালিওলিথিক এজে, খুব ইম্পর্টেন্ট। এছাড়া ফ্লেক টুল ইন্ডাস্ট্রি অর্থাৎ ফ্লেক সরঞ্জাম শিল্প, নেভিশিয়ান সংস্কৃতি যেটা নেভিশিয়ান কালচার আর কি। টুলস ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ সরঞ্জামের বৈশিষ্ট্যগুলি কি, ক্যারেক্টার কি কি? স্মলার হয়, আগের থেকে অনেকটা ছোট হয়ে গেছে, হালকা হয়ে গেছে, এবং থিনার টুল অর্থাৎ হচ্ছে পাতলা হয়েছে, ছোট হালকা এবং পাতলা সরঞ্জাম। ফ্লেক বেসড টেকনোলজি অর্থাৎ কোর প্রিপারেশন, অর্থাৎ কোর প্রস্তুতিতে আরো ফ্লেক হলো, মানে আরো ছোট হলো, ওই যে বললাম না বড় পাথর থেকে ছোট, ছোট থেকে আরো ছোট, যেটা আর কি সেটাই। আচ্ছা, ডিক্রিজেস ইন হ্যান্ড অ্যাক্স, হাতুড়ির ব্যবহার কিন্তু কমতে থাকে, যেহেতু হাতুড়িটা একটু বড় সেই জন্য এবার একটু কম, ছোটোর দিকে চলে আসতে লাগলো। এরপর আসছে হচ্ছে র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস কি কি? শার্ট, জাম্পার, ঠিক আছে, ক্যালসিডনি, এইগুলো হচ্ছে পাওয়া গেল। টুল টাইপস, এখানকার সরঞ্জামের প্রকার কি? স্ক্র্যাপার্স, বোরস, অলস, অলস আর কি। এছাড়াও পয়েন্টস, নাইফ, হ্যামার অর্থাৎ হাতুড়ি। এছাড়াও ইম্পর্টেন্ট কিছু সাইট আছে যেগুলো হচ্ছে নেভাসা, যেটা হচ্ছে মহারাষ্ট্রের। এগুলো কিন্তু আমরা মধ্যপ্রস্তর যুগের, মধ্যপুরাপ্রস্তর যুগের যেই সব জায়গাগুলো কথা বলছি সেগুলো কিন্তু এখানে আলোচনা করছি আমরা। আচ্ছা, এছাড়া আর কি কি? নর্মদা ভ্যালি, সেন্ট্রাল ইন্ডিয়া। তুঙ্গভদ্রা রিভার, সরি তুঙ্গভদ্রা ভ্যালি আর কি, কর্ণাটকা। দিদওয়ানা, রাজস্থান। বুদ্ধ পুষ্কর, রাজস্থান। এছাড়া সাঙ্গো কেভ, যেটা হচ্ছে পাকিস্তান। এবার আসি হচ্ছে আমরা আপার প্যালিওলিথিক এজে। আপার প্যালিওলিথিক এজে কি? কালিটা পরিবর্তন করি, সময় একটু কালি পরিবর্তন, এটা কি ভালো আসবে? না, হালকা পড়ছে। চলে আসবে। তো আপার প্যালিওলিথিক এজ 40,000 থেকে 10,000, এটা হচ্ছে উচ্চ পুরাপ্রস্তর যুগ। এখানকার মেজর ডেভেলপমেন্টগুলি কি কি, অর্থাৎ প্রধান উন্নয়নগুলি হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এই যে পরবর্তী, ওই যে আগেরটায় আমরা কি পড়েছিলাম, আগেরটায় মনে আছে? আগেরটায় আমরা পড়েছিলাম হচ্ছে আর্লি হোমোসেপিয়েন্স, এই যে দেখা গেছে আর্লি হোমোসেপিয়েন্স আমরা পড়েছিলাম। এবার পরেরটায় কি আসছে? পরেরটায় আসছে হচ্ছে হোমোসেপিয়েন্স সেপিয়েন্স অর্থাৎ আধুনিক মানব। হুম। আচ্ছা, ব্লেড অ্যান্ড বিউরিন থিওরি বা টেকনোলজি আর কি। আচ্ছা, কেভ আর্ট অ্যান্ড পেন্টিং অর্থাৎ ভীমবেটকা গুহা চিত্র যেটা আর কি। টুলস ইনোভেশন, কি কি সরঞ্জাম এই সময় উদ্ভাবন হলো? কি কি হলো? ব্লেডস অর্থাৎ কিরকম ব্লেড? লং প্যারালাল স্লাইডেড ফ্লেক্স অর্থাৎ দীর্ঘ এবং সমান্তরাল প্যারালাল ফ্লেক্স। এছাড়াও কি হলো? বিউরিন্স হলো, বিউরিন্স এনগ্রেভিং টুলস ফর দ্য বোন অ্যান্ড উড, হাড় এবং কাঠের জন্য খোদাই করা সরঞ্জাম।
আচ্ছা, স্পেশালাইজেশন হান্টিং টুলস, বিশেষ করে কি শিকারি সরঞ্জামগুলো এই সময় এলো। এছাড়াও বোন টুলস, বোন টুলস হচ্ছে কার্নাল কেভস, কার্নাল গুহা থেকে হাড়ের সরঞ্জামগুলি পাওয়া গিয়েছিল। আচ্ছা, এখানকার এবার আমরা আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে দেখব। আর্ট অ্যান্ড কালচার অর্থাৎ শিল্প এবং সংস্কৃতি। আমি এরপরে তোমাদের কিন্তু আর্ট অ্যান্ড কালচারেরও যেটা এনসিইআরটি আছে, দুটো পার্টে আছে আর কি, যেটা এক্সাম রিলেটেড অর্থাৎ ইউপিএসসি এক্সাম রিলেটেড, আমি সেইটাও কিন্তু পড়াবো, তোমাদের চিন্তা নেই। ওটাও আমি ডিটেলসেই পড়াবো, এগুলো যেমন পড়াচ্ছি। আচ্ছা, কেভ পেন্টিং অ্যান্ড ভীমবেটকা, 700+ কেভস অর্থাৎ 700রও বেশি ভীমবেটকার গুহা চিত্র আমরা পাই। থিমস, থিমস কি পাই? হান্টিং, অ্যানিমেল, ড্যান্সিং, রিচুয়ালস, অর্থাৎ এখানকার শিকার হচ্ছে ছিল হান্টিং, যেটা আর কি পশু, অর্থাৎ অ্যানিমেল, ডান্সিং অর্থাৎ নৃত্য, এবং রিচুয়ালস বা আচার আচরণ যেগুলো। আর কি আমরা পাই? বিয়ার্স অ্যান্ড হচ্ছে মানে মণি এবং অলংকার পাই। ঠিক আছে, অর্নামেন্টস এবং বিডস। ইম্পর্টেন্ট সেখানকারও সাইটসগুলি কি কি আমরা একটু দেখে নিই। কার্নাল কেভ, এই যে আমরা এখানে দেখলাম যে কার্নাল গুহা আর কি, যেটা বোন টুলস পাই আমরা। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে, কোথায়? অন্ধ্রপ্রদেশ। চম্পানি মান্ডো, কোথায়? উত্তরপ্রদেশ। বাঘোর, মধ্যপ্রদেশ। পাইসরা, বিহার। হাওড়া খোয়াই, ত্রিপুরা। আর হচ্ছে রেনিগুন্টা, রেনিগুন্টা, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ এপি। এরপরে আমরা চলে আসি হচ্ছে মেসোলিথিক এজ সম্পর্কে অর্থাৎ মিডিল স্টোন এজ। মনে আছে? দাঁড়াও আর একবার টাইম লাইনটা নিয়ে যাই। এইটা কিন্তু আমরা এতক্ষণ পড়লাম কি, এই যে কোথায় গেল, আমরা এতক্ষণ পড়লাম কিন্তু প্যালিওলিথিক এজ সম্পর্কে। এই যে আমরা প্যালিওলিথিক এজ পড়লাম। ঠিক আছে, প্যালিওলিথিক এজটাই এখন। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে মেসোলিথিক এজে। প্যালিওলিথিক এজেরই আমরা এই ভাগগুলো পড়লাম এতক্ষণ। কি কি পড়লাম? লোয়ার প্যালিওলিথিক, মিডিল প্যালিওলিথিক, আপার প্যালিওলিথিক। এবার আমরা চলে আসছি হচ্ছে মেসোলিথিক এজ বা মিডিল প্যালিওলিথিক। আচ্ছা, সবার আগে টাইম লাইনটা কি ছিল? 1000 থেকে 600, সরি 1000 থেকে 6000 বিসি, এটাকে হচ্ছে মধ্যপ্রস্তর যুগ বলা হয়। ট্রানজিশনাল ফেজ অর্থাৎ সংক্রমণকালীন পর্যায়, বিটুইন প্যালিওলিথিক অ্যান্ড নিওলিথিক। আচ্ছা, এটাকে কেন সংক্রমণকারী বা ট্রানজিশনাল ফেজ বলা হলো? দুটোর সংযোগ করলো, দুটোকে একটা ব্রিজ করলো, অর্থাৎ প্যালিওলিথিক আর নিওলিথিক, এই দুটির মাঝখানে আসলো হচ্ছে মিসিওলিথিক। কারণ আমরা কিভাবে জানি প্যালিওলিথিক, মেসোলিথিক আর নিওলিথিক? তো প্যালিওলিথিক আর নিওলিথিক এই দুটোর মাঝেই আসছে হচ্ছে এই মেসোলিথিকটা, পুরা প্রস্তর এবং নব্যপ্রস্তরের মাঝেই আসছে হচ্ছে কি এই মধ্যপ্রস্তর যুগটা। ক্লিয়ার? ক্লাইমেট চেঞ্জ, এখানকার ক্লাইমেট কিরকম হলো? আগেরটা আমরা কি করেছিলাম? আইসিএজ। এখানেও কি হলো? এখানে এবার আইসিএজটা শেষ হলো, এবার এখানে ওয়ার্মার ক্লাইমেট অর্থাৎ বরফের যুগটা শেষ হয়ে এখানকার উষ্ণ আবহাওয়াটা কিন্তু শুরু হতে লাগলো। ডিউরেশন, সময়কালীন কত বছর ছিল? 4000 ইয়ার, ইন ভারতে 4000 বছর ছিল, অর্থাৎ 10,000 থেকে 6,000। ঠিক আছে, এই সময়কালটা কিন্তু ছিল, মোট 4000 বছর মতন ছিল, একটা অ্যাপ্রক্সিমেট। মাইক্রোলিথস, কি মাইক্রোলিথস? কি খায় না মাথায় দেয়? সাইজ 1 থেকে 8 সেন্টিমিটার লম্বা, আর 0.5 থেকে 1.5 সেন্টিমিটার ব্রেথ। এগুলো কিন্তু আমাদের এনসিআরটিতে মেনশন আছে। 1 থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.5 থেকে 1.5 সেমি পর্যন্ত। সরি, আগেরটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। লেন্থ অ্যান্ড ব্রেথ। ঠিক আছে। ফিক্সড টু উড বোন হ্যান্ডেলস, মানে কাঠ এবং হাড়ের হ্যান্ডেলটা কিন্তু হলো। কারণ কি, এর আমরা দেখছি যে আমরা আস্তে আস্তে সাইজ কি হচ্ছে, কোনো একটা টুলের ছোট হতে লাগে। এবারে এখানে তো একটা ডান্ডা দরকার, যেটা হাতল, তাই না? ড্রয়িং কিন্তু খুব বাজে, যাই হোক একটু বুঝে নিলেই হবে। এই যে তোমরা যে এইগুলো যে দেখছো, এখানে আমি ছবি দিয়ে দিয়েছি, এই যে দেখছো, এই যে পাথরের টুলস, এগুলোর তো একটা হাতলও দরকার রে বাবা, তাই না? এবার এই হাতল দিয়ে, ওই যে থ্যানোসের যেমন হাতুড়ি দেখেছো না, থ্যানোস হাতুড়ি দিয়ে মারে দুমদাম করে, ওরকম টাইপের। আচ্ছা, ইউজড অ্যাজ আ কম্পাউন্ড টুল, অর্থাৎ যৌগিক সরঞ্জাম হিসেবে এটা কিন্তু ব্যবহৃত হয়। মাইক্রোলিথের টাইপ কি ছিল? মাইক্রোলিথের প্রকার দু রকম, একটা হচ্ছে জিওমেট্রিক শেপ অর্থাৎ জ্যামিতিক আকৃতি, এবং একটা হচ্ছে নন জিওমেট্রিক অর্থাৎ জ্যামিতিক আকৃতি নয়। যেমন হচ্ছে জ্যামিতিক আকৃতি যেমন ত্রিকোণ আকৃতি, ট্র্যাপাস, লনেট। আর হচ্ছে নন জিওমেট্রিক অর্থাৎ পয়েন্টস, স্কার্ভস, ব্লেডস, এগুলো তো কোনো আকৃতি হয় না, নন জিওমেট্রিক আকৃতি। এবার এইটারও কিছু মেজর সাইজ পড়ি। আচ্ছা, মেসোলিথিক, মাইক্রোলিথের এই যে স্মল স্টোনস টুল, অর্থাৎ এইখানে আসে কিন্তু টুলগুলো আরো ছোট হতে থাকে। আচ্ছা, বাগোর আছে,
যেটা রাজস্থানে অবস্থিত, লঙ্ঘনা যে আছে গুজরাটে, তিলওয়াড়া রাজস্থান, সারাইনাহার রাই উত্তরপ্রদেশ, বীরভানপুর ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে, আদমগড় মধ্যপ্রদেশে, ভীমবেটকা, ভীমবেটকা তো জানি মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা চিত্রে এত পপুলার। এরপরে আমরা আসবো হচ্ছে ব্রিজের শেষ পর্যায়ে। ব্রিজের শেষ পর্যায়ে মিনস হচ্ছে এই যে আমরা যে এখানটায় পড়লাম যে কি হচ্ছে যে প্যালিওলিথিক আর নিওলিথিকের মাঝখানে হচ্ছে যে মেসোলিথিক, তো মেসোলিথিক ব্রিজ, তো ব্রিজের প্রথম প্রান্ত যদি প্যালিওলিথিক হয় শেষের প্রান্ত অবশ্যই নিওলিথিক হবে, বোঝা গেল। তো এই নিওলিথিক এজ অর্থাৎ নব্যপ্রস্তর যুগ, একটুখানি কালটা চেঞ্জ করি, অনেকক্ষণ একই কালি ইউজ করছি। কি নিই বলতো? সবুজ নেই, সবুজের যুগ, সবুজ নেই, নব্যপ্রস্তর যুগ, নিওলিথিক রেভলিউশন অর্থাৎ নব্য বিস্তর বিপ্লব বা নব্যপ্রস্তর বিপ্লব। গ্রিক নিও অর্থাৎ নিউ প্লাস লিথিক অর্থাৎ হচ্ছে পাথর, ওখানেও আমরা ওই যে ওল্ডে হচ্ছে প্যালিও মানে ওল্ড, তাহলে এখানেও আমরা যদি দেখি নিউ, নিউ প্লাস হচ্ছে লিথিক হলো কি নিওলিথিক, বোঝা গেল। ট্রানজিশন ফ্রম ফুড গ্যাদারিং টু ফুড প্রোডাকশন অর্থাৎ খাদ্য আমরা আগে সংগ্রহ করতাম, সেখান থেকে খাদ্য উৎপাদনে রূপান্তরিত হলো, অর্থাৎ সংগ্রহ না শুধু কুড়িয়ে কাচিয়ে আমরা চলবো না, এবার এবার আমরা কুড়ানো কাচানোর থেকে এবার আমরা রূপান্তর করব, অর্থাৎ কোনো একটা শস্য থেকে সেটাকে আমরা আরো কি বলে আরো বেটার করে একটা খাবার বানাবো, লাইক চাল থেকে ভাত, গম, এখান থেকে এইগুলো। আচ্ছা, বিগিনিং অফ সেটেল লাইফ এন্ড সিভিলাইজেশন অর্থাৎ বসতি জীবন এবং সভ্যতার সূচনা হয়। কি ক্যারেক্টারিস্টিক্স, প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? এগ্রিকালচার, এগ্রিকালচার কৃষি, কৃষির মধ্যে কি কি আছে? গম, জব, চাল, মিলেট মানে বাজরা আর কি, জোয়ার বাজরা এগুলো মিলেটের মধ্যে পড়ে। পলিশ স্টোনস অর্থাৎ এবারের পাথরগুলো কিন্তু পলিশড হয়ে গেল, যেমন অ্যাক্সেস, সিকলস, গ্রিন্ডার্স, সরি গ্রাইন্ডার্স আর কি, মানে যেটা ইসে করা হয় মিক্সার গ্রাইন্ডার্স, পেশানো হয়, পেশা হয় সেই ধরনের গ্রাইন্ডার্স, কুঠার, দা, অ্যাক্স মানে ওই তো আর কি। পটারি, মৃৎপাত্র, হ্যান্ডমেড হতো হাতে তৈরি, এবং ওয়েলমেড যেটা চাকায় তৈরি। আচ্ছা, চাকার আবিষ্কার কিন্তু এই সময় হয়ে গেছে, অর্থাৎ এখানে চাকায় মাটির পাত্র, মৃৎপাত্র যেগুলো আর কি সেগুলো কিন্তু তৈরি হতো। অ্যানিম্যাল ডোমেস্টিকেশনস অর্থাৎ পশুপালন, কি কি হতো? ক্যাটল, শিপ, গোট, ঠিক আছে, ভেড়া, ছাগল, গরু এগুলো হতো। পার্মানেন্ট সেটেলমেন্ট অর্থাৎ স্থায়ী বসতি, ঠিক আছে, পিট ডুয়েলিং, হার্টস অর্থাৎ গর্ত বাসস্থান যেটা আর কি, কুটির, এগুলো কিন্তু হতো, গর্ত করে থাকা আর কি, ঠিক আছে। তো নিওলিথিক সাইটের মেজর সাইটগুলি আমরা দেখে নিই কি কি। তার মধ্যে আছে হচ্ছে একটা মেহেরগড় যেটা পাকিস্তানে, বর্তমান 7000 বিসি। বুরজাহোম কাশ্মীর 3000 বিসি। সিরহান্দ বিহারে আমাদের পাশের রাজ্যে। কলদিবাড়া উত্তরপ্রদেশ। ব্রাহ্মগিরি কর্ণাটকা। গুফকাল কাশ্মীর, এই জায়গাগুলো কিন্তু নব্যপ্রস্তর যুগের বিভিন্ন সরঞ্জামগুলি পাওয়া গিয়েছে, এবং আমরা বিভিন্ন আর্কিওলজিক্যাল সোর্সেস দ্বারা এবং মেশিনস দ্বারা আমরা জানতে পারি যে কোন সরঞ্জামগুলো কোন সময় ব্যবহার করা হয়। এইসব কিছু টেকনোলজির সাহায্যেই আমরা কিন্তু এগুলো অনুমান করে নিতে পারি যে এই থেকে এই টাইম পিরিয়ডের মধ্যে এগুলো ব্যবহার হতো। চ্যাপ্টার প্রায় অলরেডি শেষ, এবার আমরা আসি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল সাইট মধ্যে। মূল আমাদের থিওরি পড়া হয়ে গেছে এখানে। প্রথমে আসি হচ্ছে আমরা এবার প্যালিওলিথিক সাইট, একটা ডিপ কালার নিয়ে। কি নেওয়া যায়, কি নেওয়া যায়? তাহলে প্যালিওলিথিক এজ সাইটস, পুরাপ্রস্তর স্থান। মেসোলিথিক সাইট, মধ্যপ্রস্তর স্থান। নিওলিথিক সাইট অর্থাৎ নব্যপ্রস্তর স্থান। তো প্রথমে পুরাপ্রস্তর স্থানের মধ্যে প্রথমে আমরা আসি হচ্ছে ভীমবেটকা, যেটা হচ্ছে মধ্যপ্রদেশে। 700রও বেশি গুহা এবং এছাড়াও রক পেন্টিং, পাথরের পেন্টিং এবং গুহা চিত্রও কিন্তু আমরা পাই। আট্টিরাপাক্কাম, আট্টিরামপাক্কাম অর্থাৎ এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। 1.5 মিলিয়ন বছর আগে
এটা পাওয়া গেছে। হুঁসগি, কর্ণাটকার হুঁসগি উপত্যকা বা হুঁসগি ভ্যালি, লোয়ার প্যালিওলিথিক সাইট। দিদওয়ানা রাজস্থান, লোয়ার এবং মিডিল প্যালিওলিথিক স্থান। ঠিক আছে। নভেরা, নভেরা হচ্ছে মহারাষ্ট্র মিডিল প্যালিওলিথিক, এবং হচ্ছে কন্নৌর কেভ আমরা যেটা পড়লাম আর কি অন্ধ্রপ্রদেশে আপার প্যালিওলিথিক। বাগোর, বাগোর হচ্ছে রাজস্থান, যেটা হচ্ছে লার্জেস্ট মেসোলিথিক সাইট, খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল। আচ্ছা, লুংরাজ, গুজরাট, হিউম্যান বিউরিয়াল ফাউন্ড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোথায় হিউম্যান বিউরিয়াল ফাউন্ড হয়েছিল, তাহলে ওটা হচ্ছে তিলওয়াড়া রাজস্থান, ওয়েস্টার্ন মোস্ট লিমিট। আদমগড়, মধ্যপ্রদেশের আদমগড়, এখানে হচ্ছে অ্যানিমেল ডোমেস্টিকেশন পাওয়া গেছে, অর্থাৎ পশুপালন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে পুরোটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে এইটা কিন্তু পড়ে যাওয়া মাস্ট। আর যাই পড়বো ওইদিকেও থিওরি পড়ার পরে কিন্তু এটা অবশ্যই পড়ে যাবে, কারণ এখানে মাস্ট। এছাড়াও সুরাই পড়ি, সুরাই নাহার রাই, ইউপি, হিউম্যান স্কেলিটনস, মানুষের হাড়টার পাওয়া গিয়েছে। এছাড়াও বীরভানাপুর, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সাইটে, এটা পশ্চিমবঙ্গের একটা সাইট, অর্থাৎ এই দিকেও কিন্তু আমাদের স্টোন এজে স্প্রেড হয়ে স্টোন এজটা ছিল, এখানের লোকেরাও কিন্তু অল্প পাওয়া গিয়েছে, কিন্তু তাও পাওয়া গিয়েছে। যাই হোক, মেহেরগড়, পাকিস্তান, নবপ্রস্তর, আর্লিয়েস্ট 7000 বিসি। বুরজম, কাশ্মীর, পিট ডুয়েলিংস, শিরহাত, বিহার, রাইস কাল্টিভেশন পড়িয়েছি, সবকটাই পড়িয়েছি। কলদিওয়াড়া, ইউপি, রাইস এবং ওয়েট। ব্রাহ্মণগিরি, কর্ণাটকা, অ্যাশ মাউন্টস। গুফলকর, কাশ্মীর, কেভ ডুয়েলিংস। সবকটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই, কোনোটাই কিছু মিস দেওয়া যাবে না। আচ্ছা, এক্সামের কিছু টিপস আছে। রিমেম্বার দ্য লোকেশন অ্যান্ড কি ফিচার্স অফ দিস সাইটস, কোয়েশ্চেন অফেন আস্ক অ্যাবাউট স্পেসিফিক সাইটস অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্স, অর্থাৎ পরীক্ষায় এইগুলো, এই স্থানগুলির অবস্থান কিন্তু প্রায়ই দিয়ে থাকে, তো নির্দিষ্ট স্থান এবং তাদের গুরুত্বপূর্ণ গুলো সম্পর্কে কিন্তু আমাদের জেনে রাখা আবশ্যিক, বোঝা গেল। এবার আসি হচ্ছে আমরা প্রস্তর যুগের কিছু কম্প্যারিজন করি, প্রস্তর যুগের কিছু তুলনামূলক আলোচনা। ফিচার্স অর্থাৎ বৈশিষ্ট্য, কোথাকার, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক। টাইম পিরিয়ড 2 মিলিয়ন থেকে 10 লক্ষ, সরি 10,000, তারপরে 10,000 থেকে 6,000, দেন 8,000 থেকে 2,000, এটা আমরা প্রথমেই পড়েছি। টুলস কি কি, দেখো এইটা কিন্তু তুমি যেটা পুরোটা পড়লে এটা কিন্তু জাস্ট একটা রিভিশন হয়ে গেল, তোমার জাস্ট একটা পাতায় যে কিভাবে তোমার সিঙ্গেল 1 পেজের রিভিশন হয়ে গেল, এটা এক্সামের লাস্ট ডেটে কিন্তু, মানে এক্সাম দিতে যাওয়ার আগে রিভিশনের জন্য এই পেপারটা মাস্ট, এই যে পিপিটি স্লাইডটা, এই স্লাইডটা কিন্তু মাস্ট, খুব ইম্পর্টেন্ট একটা স্লাইড, আমি এখানে স্টার মার্ক দিয়ে রাখলাম, তোমরা পারলে এটা নোট করে পড়বে, বা আমি তো পিপিটিটা প্রোভাইড করেই দেবো। আচ্ছা, হ্যান্ডএক্স, ক্লেভার্স, চপার্স, কোর টুলস, হাতুড়ি, ক্লিভার্স, চপার্স, এগুলো পাওয়া যায়। মাইক্রোলিথ পড়েছি, 1 থেকে 8 সেন্টিমিটার, এবং নিওলিথিকে এই সময় কি হয়েছে টুলসে, পলিস্টোনস, অ্যাক্সেস স্কেলস। ঠিক আছে। জীবনধারা, জীবনধারা প্রতি জায়গায় কিরকম ছিল, জীবনধারা সম্পর্কে আমরা পড়ি। আচ্ছা, নোম্যাডিক এবং হান্টার, ভ্রমণশীল ছিল এখানকার মানুষেরা, এবং খাদ্য সংগ্রহ করতো ঘুরে ঘুরে। মেসোলিথিকে কিরকম ছিল, সেমি নোম্যাডিক, অর্থাৎ অর্ধভ্রমণশীল, কিছুটা ঘুরতো কিছুটা, ঠিক আছে। এবং নবপ্রস্তরে কিন্তু আমরা এখানে সেটেলমেন্ট লাইফ দেখতে পেয়েছি, অর্থাৎ বসতি দেখতে পেয়েছি। ফুড সোর্সেস, খাদ্য উৎপাদন, হান্টিং, গ্যাদারিং, এগুলো কিন্তু ছিল। এছাড়াও শিকার সংগ্রহ কিন্তু করতো, হান্টিং, ফিশিং, গ্যাদারিং, শিকার করা, মাছ ধরা এবং সংগ্রহ করা, এগুলোর ব্যাপার ছিল। এছাড়া এগ্রিকালচার অর্থাৎ কৃষির ব্যাপারটা ছিল, অ্যানিমেল ছিল, এবং ডোমেস্টিকেশন কিন্তু বিষয়গুলি ছিল। হাউসিং, বাসস্থান কিরকম ছিল, প্যালিওলিথিকে গুহা ছিল এবং পাথরের আশ্রয় ছিল, রক শেল্টার্স আর কি। তারপরে এরপরে যখন মেসোলিথিকে আসলো, মধ্যপ্রস্তরে টেম্পোরারি শেল্টার্স, অস্থায়ী আশ্রয়। এর অস্থায়ী আশ্রয় কেন, যেখানে খাবারের জন্য ধরো এখানে কিছুদিন কোনো খাবার আছে, ঠিক আছে, তো এইখানে কিছুদিন থাকলো, দেন এখানে যদি খাবার শেষ হয়ে যায় তখন আবার তারা অন্য জায়গায় বাসা করতে চলে গেল বা বাড়ি বানাতে চলে গেল। আচ্ছা, এখানে হচ্ছে গর্ত বাসস্থান এবং কুটি নিওলিথিকে, কারণ এবার কুটি করে স্থায়ী বাসস্থান, এবার আস্তে আস্তে চাষের দিকেও আমরা এগোবো আর কি। ঠিক আছে। খাদ্য উৎপাদন, ওই যে খাদ্য সংগ্রহণের সাথে সাথে মনে পড়ে, পড়িয়েছিলাম আগে স্লাইডে, পটারি, মৃৎপাত্র, এখানে কিন্তু উপস্থিত নয়। মেসোলিথিকে রেয়ার, আচ্ছা কোথায় উপস্থিত নয়, প্যালিওলিথিকে উপস্থিত হয় নয়, মেসোলিথিকে রেয়ার, এবং নিওলিথিকে কিন্তু প্রেজেন্ট করা হয়, অর্থাৎ হ্যান্ডমেড উইল, আমরা এখানে চাকার ব্যবহার দেখি, সেখানে মৃৎপাত্র দেখি আমরা, তাই দেখলাম তো।
আগের স্লাইডে। কি সাইটস, প্রধান সাইটগুলি কি কি? প্যালিওলিথিকের হচ্ছে ভীমবেটকা, হুঁসগি, দিদওয়ানা। মেসোলিথিকের হচ্ছে বাগড়, লংরাজ এবং হচ্ছে আদমগড়। এবং নিওলিথিকে হচ্ছে মেহেরগড়, বুরজামুদ এবং হচ্ছে চিরহাট। হিউম্যান স্পিসিস, মানবের প্রজাতিগুলি কিরকম ছিল? প্যালিওলিথিকের হচ্ছে হোমো হ্যাবিলিস এবং হোমো ইরেক্টাস। ওই যে অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলিস, এটা হচ্ছে সেকেন্ড ফোর্থ, মনে পড়ে? এটা হচ্ছে থার্ড। আর হোমো সেপিয়েন্স হচ্ছে ফোর্থ। আর এবং হচ্ছে বর্তমান যেটা হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এটারই হচ্ছে অ্যাডভান্স ভার্সন। হোমো সেপিয়েন্স হচ্ছে মেসোলিথিকে, ঠিক আছে, এবং হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স হচ্ছে নিওলিথিকে। এবারে এইখান থেকে ওইটাই কিন্তু আমাদের চলে আসছে, এখনো কিন্তু টিল প্রেজেন্ট ডেট অবধি কিন্তু আমাদের এটাই চলছে, ঠিক আছে। আচ্ছা, হোমো হাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স এবং হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। কিছু গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামসের জন্য তোমাদের সকলের টুল এভলিউশন, সরঞ্জামের বিবর্তন কিভাবে আসে। কোর টুলস, কোর টুলস হচ্ছে কোথায় ছিল? লোয়ার প্যালিওলিথিক এজে। ফ্লেক টুলস ছিল হচ্ছে মিডিল প্যালিওলিথিক এজে, এবং ব্লেড এবং বিউরিং ছিল হচ্ছে আপার প্যালিওলিথিক এজে। এরপরে আসে হচ্ছে মাইক্রোলিথ, মাইক্রোলিথ হচ্ছে মেসোলিথ, এবং হচ্ছে পলিশ টুলস কোন সময় ছিল? নিওলিথিক এজে, ঠিক আছে। ফার্স্ট এভিডেন্স, প্রথম প্রমাণ কোথায় কি পাওয়া যায়? ফায়ার হচ্ছে, আগুন হচ্ছে মিডিল প্যালিওলিথিকে। এগ্রিকালচার অর্থাৎ চাষবাসের আমরা পাই হচ্ছে নিওলিথিক, যেটা হচ্ছে মেহেরগড়। পটারি, পটারি হচ্ছে নিওলিথিকে। অ্যানিম্যাল ডোমেস্টিকেশনস, সেটা পাই হচ্ছে মেসোলিথিক এবং নিওলিথিকে। এছাড়াও কেফ পেন্টিং হচ্ছে আপার প্যালিওলিথিকে। কি আর্কিওলজিস্ট হচ্ছে প্রধান প্রত্নতাত্ত্বিক? কে কে ছিল? রবার্ট ব্রুস ফুট, ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্টোরি। ফাদার অফ ইন্ডিয়ান প্রিহিস্টোরি কাকে বলা হয়? রবার্ট ব্রুস ফুটকে। তিনি ডিসকভার করেছিল পল্লবম, পল্লবরম 1863। আচ্ছা, এরপর আসে হচ্ছে এইচডি সাঙ্গালিয়া, ডিসকভার্ড নেভাসিয়ান কালচার। কি কালচার? নেভাসিয়ান কালচার, মিডিল প্যালিওলিথিক এজে। এবং এরপরে আসে হচ্ছে বিএন মিশ্রা, এক্সকাভেটেড বাগর সাইট। বাগর সাইটের হচ্ছে খুঁজে পাওয়ার জন্য এগুলো আমরা দেখি। মোস্ট ইম্পর্টেন্ট সাইটস গুলো আমরা এখানেও দেখে নিই আরেকবার। ভীমবেটকা এমপি ইউনেস্কো সাইটের আখ্যা পেয়ে গেছে, 700+ কেভ পেইন্টিং আছে এখানে। আট্টারামপাক্কাম, ঠিক আছে, আট্টিরামপাক্কাম তামিলনাড়ু, যেটা আছে হচ্ছে 1.5 মিলিয়ন ইয়ার ওল্ড। মেহেরগড়, যেটা বর্তমানে পাকিস্তানে, আর্লিয়েস্ট নিওলিথিক পিরিয়ড, এটা হচ্ছে 7000 BC। এবং হচ্ছে বাগড় রাজ, লার্জেস্ট নিওলিথিক সাইট। তো আজকের ক্লাস তোমাদের এখানেই। আমাদের এই ক্লাসে টোটাল আমরা স্টোন এজটা কমপ্লিট করলাম। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে আমার সাথে সহযোগিতা করার জন্য, ক্লাসটা পুরো দেখার জন্য। যারা এখানে এসেছো তাদের সকলের জন্য থ্যাংক ইউ ফর ইয়োর আপকামিং কম্পিটিটিভ এক্সাম জার্নিজ। বেস্ট অফ লাকস ফর ইয়োর এক্সাম। তোমরা এক্সামে অবশ্যই ভালো করবে, এই স্লাইডটাকে বারবার দেখতে থাকো। এরপরে তোমরা যে যেই এক্সামই দাও, কেউ ইউপিএসসি দেবে, কেউ এসএসসি দেবে, কেউ রেলওয়েজ দেবে, প্রত্যেককেই আমি বলবো তাদের কভার করে নিতে। কি কভার করে নিতে? তাদের পিওয়াইকিউস গুলো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো কভার করে নিতে। এবং তোমরা অবশ্যই এই আর এস শর্মার এনসিয়েন্ট হিস্ট্রির যে বইটা, সেটা যদি পারো কিনে পড়ে নেবে। এছাড়াও যদি তোমরা ম্যানেজ করতে পারো, সফট কপিস, এই বইয়েরও সফট কপি পাওয়া যায় দেখছি আমার কাছে। যদি সফট কপি, হার্ড কপি তো আছেই, যদি সফট কপি আমার কাছে অ্যাভেলেবেল থাকে, আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলে। এবং অবশ্যই তোমরা থিওরিটা পড়ো, তাহলে যখনই থিওরিটা পড়বে আর যখন এটা পড়বে, এটা তো পড়লেই একবার, এটা পড়ার পর তোমাদের আমি যতটুকু পড়ালাম, এটা পড়ার পর কিন্তু তোমরা অবশ্যই এই পিপিটিটাকে গো থ্রু করবে, ঠিক আছে। গো থ্রু করার পর দেন তোমরা থিওরি বইটা পড়বে, তাহলে দেখবে পুরো ক্ল্যারিটি চলে এসছে। এন্ড দেন তোমরা পিওয়াইকিউ যেখান থেকে আসুক হেসে খুলে, আমি গ্যারান্টি দিচ্ছি, যেখান থেকে আসুক হেসে খুলে তোমরা এখান থেকে কিন্তু পিওয়াইকিউ সলভ করতে পারবে। সো ফ্রেন্ডস, আজকের ক্লাস এইটুকুই। আশা করি সকলের খুব ভালো লেগেছে। সকলে চ্যানেলটির পাশে থেকো, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। এরপরে শুধু তো এখন ইতিহাস চলছে, ইতিহাসটা শেষ হলে আমাদের আরও অনেক প্ল্যান আছে। সেই প্ল্যানগুলো তোমাদের আস্তে আস্তে বলবো। সমস্ত ধরনের জিএসএস সাবজেক্টসেরই আপাতত সমস্ত জিএসএস সাবজেক্টসেরই আমরা এনসিআরটি যেগুলো যেগুলো হয়, যেমন হিস্ট্রি, এরপরে পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এরপরেও আরও যেগুলো আর্ট অ্যান্ড কালচার বলো, হিস্ট্রিরও যে পোস্ট ইন্ডিপেন্ডেন্স বলো, তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি বলো, সেগুলো আমরা সব কিছুই কভার করার চেষ্টা করব। অ্যান্ড তোমরা পাশে থাকলে, তোমাদের সাপোর্টে আমি অবশ্যই পারবো তোমাদের সাথে এত সুন্দর সুন্দর ক্লাসেসগুলো নিয়ে আসতে। তো
ফ্রিতে তোমরা পুরো পেইডের কন্টেন্টই পাচ্ছ একেবারে। তো এই বলবো যে সাপোর্ট করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করো যাদের এটা খুবই নিডেড। ঠিক আছে? তো আজকের ক্লাস এই অবধি। জয় হিন্দ, নমস্কার, সবাই খুব ভালো থেকো।